যে সারা বাংলাদেশের মতো কিশোরগঞ্জ জেলায়ও বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনে অনেকেই নিহত হয়েছেন। তার মধ্যে অন্যতম যিনি আমরা সকলেই জানি, তিনি হচ্ছেন আব্দুল্লাহ। আজ আমরা আব্দুল্লাহর পরিবারের সাথে কথা বলতে আসছি। এই মুহূর্তে ওনার পরিবারে যিনি ছোট ভাই আমাদেরকে জানাচ্ছেন আব্দুল্লাহ কিভাবে এই আন্দোলনের সাথে সম্পৃক্ত হয়েছিলেন, পরবর্তীতে কিভাবে উনি নিহত হয়েছেন সেই বিষয়টি তুলে ধরার জন্য। আমার ভাইয়ার অনেকদিন যাবতীয় ইচ্ছা ছিল যে আন্দোলনে যাবে। তো বাসা থেকে না করছিল সবাই যে যাওয়ার দরকার নেই, যেহেতু ভাইয়ার হার্টে রিং করানো ছিল, হার্টের এই সমস্যার জন্য বলছে যেহেতু ধাওয়া করতে পারে তো ওইখানে যাওয়ার দরকার নেই। তবুও ভাইয়া 4 তারিখ আমাদেরকে না জানিয়ে আন্দোলনে যায়। তো আমি একটা ভিডিওতে ভাইয়াকে দেখতে পাই, লাইভ চলছিল তখন। তো ওই ভিডিওতে ভাইয়াকে দেখার পর আমি ভাইয়াকে কল দিয়ে কনফার্ম হই যে ভাইয়া কি আসলে আন্দোলনে গেল কিনা, আমি কি ভাইয়াকেই দেখলাম কিনা। তো দেখলাম যে হ্যাঁ ভাইয়াই ছিল। ভাইয়া বললো যে আচ্ছা ঠিক আছে, আমি সাবধানে থাকবো, চিন্তা করিস না। তো এরপরে হঠাৎ করে কল আসে হাসপাতাল থেকে। আমার বন্ধু আমাকে কল দিয়ে জানায় যে আমার ভাইয়া তো হাসপাতালে ভর্তি। তো আমরা তখন তাড়াতাড়ি করে যাই, গিয়ে দেখি যে ভাইয়া মারা যায়। তো ভাইয়া মারা যাওয়ার যে বিষয়টা, ভাইয়া কীভাবে মারা যায় এটা অনেকে জানতে চেয়েছে। ভাইয়া মূলত মানে আন্দোলনে গিয়েছিল হচ্ছে ছাত্রদেরকে পানি খাওয়ানোর জন্য। তো পানি খাওয়ানোর এক মুহূর্তে ভাইয়ার সামনে এক লোক গুলিবিদ্ধ হয়। তো ওই গুলিবিদ্ধ লোককে ভাইয়া হসপিটালে নেওয়ার জন্য কোলে তুলে নেয়, যেহেতু রিক্সা পাচ্ছিল না। আর ওই দিন কিশোরগঞ্জের অবস্থা খুবই খারাপ ছিল। তো ভাইয়া যখন ওই লোককে কোলে তুলে নেওয়ার কিছুক্ষণ পর রিক্সা পায়, আরেকজন লোককে নিয়ে দুইজন মিলে ওই লোককে হাসপাতালে নিয়ে যায়। তো ওই দিন সদর হাসপাতালের অবস্থা খুবই খারাপ। ইমার্জেন্সিতে অনেক বেশি রোগী ছিল, গুলিবিদ্ধ অবস্থায়, অনেকে কোপ খাইছে। তো ওইখানে ওই লোক মারা যায়। তো ভাইয়া এই জিনিসটা সহ্য করতে পারে না, ভাইয়ার যেহেতু হার্টের সমস্যা। এই তখনই ভাইয়ার হার্ট বুকে ব্যথা শুরু হয়। ভাইয়া আবার ভাইয়ার যে দোকান, যেখানে ভাইয়ার কর্মস্থল, ওইখানে চলে আসার কিছুক্ষণ পরে ভাইয়ার বুকে ব্যথা খুব বেশি হয়। তো পাশের যে দোকানের একটা ফার্মাসি, ওই ফার্মাসির একটা ছেলে ওকে বললো যে আমার তো বুকে ব্যথা আবার বেশি বাড়ছে, তো আমাকে একটু হাসপাতালে নিয়ে যাও। তো হাসপাতালে যাওয়ার পরে ওই সদর হাসপাতালে ওইখানে বললো যে এই হাসপাতালে তো হার্টের চিকিৎসা হয় না। তো ইমার্জেন্সিভাবে কী করা যায়, বুক ব্যথা কমানোর জন্য ভাইয়া বললো যে আমি তো এই টাইপের ওষুধগুলো খাই, আমার যদি একটু ম্যানেজ করে দিতে পারেন তাহলে ব্যথাটা আপাতত কমবে। তো ওরা একজন লোক নিয়ে আসলো, শুধু ইমার্জেন্সি যে ওষুধটা ওইটা নিয়ে আসছে। ভাইয়া ওইখানে খাওয়ার পরে বলছে যে আচ্ছা আমি হালকা একটু কম হয়েছে, তো আরও কয়েকটা ওষুধ দরকার, ওইগুলো নিয়ে আসেন। তো ওই দিন যেহেতু ইমার্জেন্সির অবস্থাও খারাপ, তারপরে ডাক্তার কতজন ছিল ওইটা আসলে বলতে পারতেছি না। তো ওইখানে মনে করেন যে ভাইয়ার অবস্থা আরও খারাপ হইতে থাকে, যেহেতু চিকিৎসা করানো যাচ্ছে না। তো তখন অবস্থা বেগতিক দেখে আমরা ভাবলাম, আমি যখন যাই তখন দেখলাম যে ভাইয়া শুয়ে রয়েছে, তখন তো অবস্থা খারাপ। বেঁচে আছে কিনা ওইটাও সদর হাসপাতালে ওরা কনফার্ম করতে পারতেছে না। ওরা ইসিজি করাবে, বলতেছে 10 মিনিট পরে ইসিজিতে যাওয়া লাগবে, তো আপনারা একটু অপেক্ষা করেন। তো আমরা বললাম যে না, আর কতক্ষণ অপেক্ষা করবো, এই জিনিসটা কনফার্ম হতে পারতেছে না যে বেঁচে আছে নাকি মারা গেছে। তো আমার ওই ভাইয়ের যে বন্ধু ছিল ওরা বলতেছে যে থাক, এই হাসপাতালে করার দরকার নেই। তখন সৈয়দ নজরুল ইসলাম মেডিকেল কলেজ, যেটা ওইখানে ভাইয়াকে তাড়াতাড়ি করে আমরা নিয়ে যাই যে কনফার্ম হওয়ার জন্য যে এখনও যদি বেঁচে থাকে তাহলে তো চিকিৎসাটা দ্রুত করানো দরকার। কারণ যে পরিমাণ অ্যাটেনশন ওই হাসপাতালে দরকার ছিল ওইটা ওরা দিচ্ছিল না। তো আমরা সৈয়দ নজরুলে যাওয়ার পরে তো ওরা বলে যে ভাইয়া মারা গেছে অলরেডি অনেকক্ষণ আগেই, প্রায় এই হচ্ছে ঘটনা আর কি। তো উনি যে হার্টের সমস্যা ছিল, তারপরও উনি এই রিস্ক নিয়ে তারপর নিজে আন্দোলনে গিয়েছে, পানি খাওয়ানোর জন্য গিয়েছিল। 5 কেস পানি খাওয়াইছে, নিজে 5 কেস পানি খাওয়াইছে। এক কেসে 24 টাকা 25 টাকা করতে তাই পার্শ্ববর্তী দোকান, হ্যাঁ দোকানের সামনে এই দোকানটাই দোকান। তো এইখানে আপনাদের পরিবারে আপনাদের কাছে কারোর সাথে আর আলোচনা করেন? আপনি ছাড়া আর অন্য কারোর সাথে আলোচনা করেন? না না, আব্বুর সাথেও কথা হয়নি। আমার সাথে আমি আন্দোলনে গেছিলাম হচ্ছে আপনার 16 তারিখ, যাওয়ার পর আমি পায়ে ব্যথা পাই। তো এরপর থেকে ভাই খোঁজ খবর নিত আর কি, যে কী দেশের কী অবস্থা। ভাইয়ের খুব যাওয়ার ইচ্ছা। আমরা বললাম যে যাওয়ার দরকার নেই, যেহেতু ভাইয়ার স্বাস্থ্যটা মোটামুটি একটু ভালো ছিল, আর হচ্ছে আপনার হার্টের সমস্যা। আমি বললাম যে যদি দৌড়ানো লাগে, ধাওয়া করে, তাহলে তো দৌড়তেও পারবে না। এরপরেও ভাইয়া যায় 4 তারিখ আর কি। ওনার পরিবারের মধ্যে কতজন আছেন বা কারা কারা আছেন? মূলত আমরা হচ্ছে 5 ভাই বোন ছিলাম। ভাইয়া তো এখন আর নাই। আম্মু আব্বু, আমরা জয়েন্ট ফ্যামিলি। ভাইয়ার তিনটা বাচ্চা, মধ্যে হচ্ছে দুইজন মেয়ে আর আরেকজন হচ্ছে আপনার ছেলে।
যে বয়স কত, ছোট জনের বয়স কত? ওই ছোট বাচ্চার বয়স হচ্ছে 2.5 বছর, আর বড় মেয়েটার বয়স হচ্ছে 10 বছর, আর মাঝখানের জন হচ্ছে 6 বছর। ছোট বাচ্চা এখন কি তার বাবা কি খুঁজে না, এখন কি অবস্থা? বাবাকে খুঁজে ওই যখন মোটরসাইকেল নিয়ে আসে, মোটরসাইকেলের শব্দ শোনার পরেই চলে আসে, আব্বু আসছে। মোটরসাইকেলের শব্দ হয়নি আব্বু হুট করলেই আব্বু। এখন এই যে উনি যে মারা গিয়েছেন আন্দোলনের যাওয়ার পর থেকে, বা ওদেরকে বিভিন্ন যারা আন্দোলনের সাথে যারা যারা ছিলেন তাদেরকে সেবা যত্ন দেওয়ার জন্য বলি গিয়েছে, তাদেরকে নিয়ে যাওয়ার জন্য, সেটার পক্ষ থেকে যে উনি নিহত হয়েছেন, আপনারা জানেন যে কালীবাড়ি একটা ওই জায়গাটার মধ্যে নামকরণ করা হয়েছে, সম্ভবত আবদুল্লাহ সড়ক, সম্ভবত এটা নামকরণ করা হয়েছে, তো চত্বর এরকম নামকরণ করা হয়েছে। আসলে উনি তো মোটামুটি একটা ভালো কাজের জন্য বা দেশের জন্য জীবন দিয়েছেন, সেই হিসাবে আপনারা মোটামুটি সরকারের কাছে বা বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন যারা আছে এদের কাছে কি আপনাদের কোনো চাওয়া পাওয়া আছে কি, বা কোনো দাবি আছে? না, না, আমাদের কোনো দাবি দেওয়া নাই। আমার ভাইয়া মারা গেছে, আল্লাহ আমার ভাইকে কবুল করুক, আর সব মানুষ যেন আমার ভাইয়ের জন্য দোয়া করে, এটাই আমাদের মানে চাওয়া। এমনিতে আমরা বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন বা সরকার বা অন্য যে কোনো মানুষের কাছে আমাদের আর কোনো চাওয়া পাওয়া নেই। না, চাওয়া পাওয়া নেই। প্রশাসনের পক্ষ থেকে আপনাদের উপর কোনো কিছু আসছিল এরকম, মানে মারা যাওয়ার পর থেকে? পক্ষ থেকে আসে নাই। না, মানে বিএনপির পক্ষ থেকে কিছু লোক আইছিল, এরপরে আরো অন্যান্য আমরা যেমন আইছিল, আরো 2-4 জন ছাত্র এরকম কিছু আইসা আমাদেরকে আব্বু কোথায়? আব্বু বিভিন্ন নানু বাড়ি গেছে, কবে আসবে? হ্যাঁ, আসবে আসবে। আব্বু কি আনবে তোমার জন্য? জুস আনবে। আমরা একটু কথা বলতে চাই এই মুহূর্তে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের সাথে যিনি সমন্বয়ক আছেন। ছাত্র আন্দোলন আসলে এটা শপথ, কিন্তু রুবেল আবদুল্লাহ ভাই দুনিয়াতে নাই। আমরা রুবেল আবদুল্লাহ ভাইয়ের শহীদি মর্যাদা কামনা করছি আল্লাহর কাছে। তারপর ওনার ফ্যামিলির যারা আছে তারা যাতে এই শোক সইবার তৌফিক দান করেন, আল্লাহর কাছে এই প্রার্থনা করছি। আসলে ওনার 3টা বাচ্চা, এই বাচ্চাগুলা তার বাবাকে আর পাবে না। আমরা এরকম একটা বাংলাদেশ চাই নাই যে একটা যৌক্তিক দাবি নিয়ে এই দাবি আদায় করতে গিয়া হাজার হাজার মানুষের জীবন চলে যাবে, এরকমটা আমরা আশা করি না। কিন্তু আমাদের দাবি হয়তো বা আদায় হয়েছে, কিন্তু অনেক মায়ের বুক খালি হয়ে গেছে, অনেক সন্তানের বাবাকে হারিয়েছে, মাকে হারিয়েছে, অনেকেই আছে যে তার ভাই হারিয়েছে, বাবা তার সন্তানকে হারিয়েছে, তারা এই বেদনা সইতে পারতেছে না। কিন্তু আমরাও দূরে থেকে অনেক বেদনা সহ্য করতে পারছি না, কিন্তু তারপরেও পরিস্থিতির শিকার হয়ে মেনে তো নিতেই হয়। সর্বোপরি আমরা দোয়া প্রার্থনা করতেছি, এবং রুবেল আবদুল্লাহ ভাইয়ের জন্য আমরা একটা চত্বর ঘোষণা করেছি। উনি যেখানে মারা গেছেন ওইখানে ওই একটা ঐতিহ্যবাহী মোড় কিশোরগঞ্জে, ওই মোড়টাকে রুবেল আবদুল্লাহ ভাইয়ের নামে রুবেল আবদুল্লাহ চত্বর হিসাবে ঘোষণা করেছি বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের পক্ষ থেকে। পাশাপাশি আমরা ওনাদের ফ্যামিলির খোঁজখবর রাখছি, ওনাদের ফ্যামিলির সাথে থাকার চেষ্টা করছি, আগামীতেও ওনাদের পাশে থাকবো ইনশাল্লাহ। আমাদের জায়গা থেকে এটুকুই আপাতত। আসসালামু আলাইকুম। আমি একটু জানতে চাচ্ছিলাম, বিশেষ করে আপনার সন্তান আজ পৃথিবীতে নাই, এই যে আপনার নাতিরা যারা আপনার কাছে, আসলে কি সান্ত্বনা দেন তাদেরকে, কি সান্ত্বনা দেওয়ার আছে? আসলে সান্ত্বনা তো ওই যে অনেক সময় বাঁচিয়ে বলে, তারা বলে আমার আব্বু কোথায়, বলি না নামাজে গেছে, নামাজে। আমার আব্বু কোথায়, দোকানে গেছে, দোকানে। এই কথা নানান কথা দেয়া প্রলোভন দেই, বুঝ দেই, কিন্তু আমার আব্বা তো আর আসবে না কোনোদিন। এই যে বলছে বাচ্চা যে নানুবাদ গেছে, অনেক সময় বলে নানুবাদ গেছে, না দোকানও গেছে, এরকম বলতে হয় আর কি।
আপনি কি কখনো আন্দাজ করতে মানে পারছিলেন যে আপনার ছেলে যে আন্দোলনে যাবে বা না যাচ্ছে আমি সেটা কোনো কিছু কারো কাছে বলেন না, আমার কাছে শুধু বলে না, ওর ছোট ভাইয়ের কাছে শুধু শেয়ার ছোট করছেন? ভাইয়ের কাছে বলছে, ছোট বোন আছে, আর এদের কাছে মনে হয় share আপনার করছে। ওয়াইফের কাছে বা ভাই বোন না, কারো কাছে বলেন না, এদের কাছে বলছে না। ওর বোন আছে মাস্টার্সে পড়ে, অনার্সে পড়ে দুইজন, এদের কাছে মনে হয়। যাই হোক, এখন আসলে কিছু বলার কোনো ভাষা নাই, কারণ আপনার সন্তান গিয়েছে, আপনি একমাত্র বলতে পারবেন আসলে কেমন এটা। 3টা বাচ্চা সহ আল্লাহ পাক অবশ্যই ওনাকে জান্নাতুল ফেরদৌস নসিব করবেন। দিনের জন্য, দেশের জন্য উনি জীবন দিয়েছেন। আপনি একটু যদি সমস্ত দেশবাসীর উদ্দেশ্যে আপনার সন্তানের জন্য কিছু যদি বলেন। আমার বলার ধৈর্য নাই, আমি তো কি বলতে পারবো। দর্শক, আসলে আমরা কি বলবো, আসলে বলার কোনো তিনজনের ভাষা নেই। মধ্যে মনে করেন এই ছেলেটা একটু বুদ্ধিমান ছিল, বাবার সব সন্তান তোর সমান হয় না, তিনজনের মধ্যে এই ছেলেটা মানে সর্বাবস্থা সর্বদিক দিয়ে ছিলেন। এই ছেলে আল্লাহ নিচে গা, আমি মানে একটু সর্বহারার মতন হয়ে গেলাম। মানে ইসলামিক লাইনে দেখলাম দাঁড়িয়ে আছে, নামাজ কালাম মানুষ পড়তে জি, জি। খুবই 3 চিল্লা দেওয়া, আমি 3 চিল্লা দিয়েছি 14 সনে, ওনারা 3 চিল্লা দেওয়াছি, ও ভার্সিটির পরে ও 1 চিল্লা দিছে। আমার ফ্যামিলিটা মানে এই লাইনে ইসলামিক লাইনে আমরা তার চেষ্টা করতেছি আছি, মানে মানুষের অন্য দিক না দেখে মানে আমরা এই দিকটা আছি তাকার চেষ্টা করি। এই সবটা পারি না, তবু চেষ্টা করি আছি। তাবলিগের একটা তিন ইয়ে চিল্লা আছে আমাদের, হ্যাঁ, পরিবার ফ্যামিলির তাবলীগের মধ্যে, সাথে সবাই হ্যাঁ, সম্পৃক্ত। মানে আমার এই মাস্তরার জামাত, মানে আমার ওয়াইফেরে নিয়ে যাওয়া, আমার মেয়েরে নিয়ে যাওয়া, হ্যাঁ, আমার ছেলে বউরে নিয়ে যাওয়া, এই ছেলেও যে ছেলে মারা গেছে ছেলের বউরে নিয়েও মাস্তরার জামাত, মানে এরকম আসি আমাদের ফ্যামিলিটা এই ধরনের। তো এই যাই হোক, পাশে বসে আছে আরেকজন সমন্বয়কারী। আপনি বিশেষ করে আপনি বাবা হিসাবে যেহেতু আপনার সন্তান হারিয়েছেন, অবশ্যই আপনি তাদের জন্য দোয়া কামনা করবেন। তারা দিনের জন্য এবং দেশের জন্য, দেশের মানুষের জন্য কাজ করছেন। আরেকটা সন্তান আছেন আপনার সাথে, অবশ্যই তারা যেন কামিয়াবি দান করেন, বিশেষ করে দেশের জন্য যারা কাজ করছেন সকলের জন্য। জি, আপনি একজন বাবা হিসাবে এখন আসলে আর কিছু বলার নেই, আসলে বলার মতো ভাষা নেই। দিয়ে 3টা বাচ্চা রেখে গেছে, আসলে এদেরকে কি আপনি আসলে কি বলবো। আর যেটা আপনি বলেছেন, ছোটো যে বাচ্চা সে বড় হয়ে হয়তো জানতে পারবে যে তার বাবা দুনিয়াতে নাই, এখনো সে আসলে জানে না, সে বুঝতে পারছে না, তো জানে না। সেটা একটা করছে। যাই হোক, আমরা দর্শক আমরা সকলেই চাই, বিশেষ করে আবদুল্লাহ ভাই যিনি এই দেশের জন্য জীবন দিয়েছেন, অবশ্যই আল্লাহ পাক ওনাকে শহীদি মর্যাদা দান করবেন, জান্নাতুল ফেরদৌস নসিব করেন, এবং ওনার পরিবারকে শোক সপ্ত পরিবারের প্রতি যেন তারা বিশেষ করে ধৈর্য ধারণ করতে পারে, সেটাই আমরা চাই। পাশাপাশি যারা এই বৈষম্যবিধি আন্দোলনের সাথে যারা আছেন, নেতৃস্থানীয় যারা আছেন, সকলের উদ্দেশ্যে একটাই বিষয় থাকবে, আপনারা অবশ্যই যারা এই বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের সাথে যারা যুক্ত ছিলেন, যারা নিহত হয়েছেন, এই পরিবারগুলোর সাথে অবশ্যই দৃষ্টি দিবেন। এই পরিবারের জন্য কিছু যদি করা যায় সেই বিষয়টা অবশ্যই আপনারা দৃষ্টি দিবেন। এবং অনেক পরিবার আছে যে আসলে সরকারের কাছে বা বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের কাছে কারো কাছে কিছু চায় না, মানে তাদের কোনো চাওয়া নেই, শুধু দোয়া চাচ্ছে। তারপরও যেহেতু দেশের জন্য তারা কাজ করেছেন, জীবন দিয়েছেন, অবশ্যই তাদের জন্য সরকারের পক্ষ থেকে এবং বৈষম্যবিরোধী আন্দোলনের পক্ষ থেকে স্থায়ীভাবে যেন পরিবারের পক্ষ থেকে কাউকে কোনো কর্মসংস্থানের ব্যবস্থা করা যায়, সেই বিষয়টি কর্তৃপক্ষ অবশ্যই দৃষ্টি দিবেন, সেই প্রত্যাশাই করছি। আজ এই পর্যন্ত।